এবং তোমরা যে স্বপ্ন দেখো তোমাদের সেই স্বপ্ন দিবা সত্যই থেকে যাবে, বাস্তবে কখনো হবে না। যদি বাস্তবে হওয়া সম্ভব, যেটা আমাদেরকে ভাসানী বলে দিয়েছিলেন, পশ্চিমবঙ্গ আমার, আসাম আমার, মণিপুর আমার, এই মহাদ্বীপ পুরোটাই হলো আমাদের। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নাকি পর্দার আড়ালে এক বিশাল ভূ রাজনৈতিক ছক কষতে শুরু করেছেন। তারেক সাহেবের এই চতুর খেলায় দিল্লির সাউথ ব্লকের কর্তাদের রাতের ঘুম একেবারে হারাম হয়ে গেছে। মোদী সরকারের এই চরম দুর্বল অবস্থার সুযোগ নিয়ে ত্রিপুরাকে বাংলাদেশের দিকে টেনে আনার এক গোপন মাস্টার প্ল্যান চলছে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ধন্যবাদ চমৎকার একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। অবশেষে ঐতিহাসিক সেই মুহূর্ত আমাদের সামনে এসেছে। আমরা এখন বিশ্বাস করতে পারি যে অবশেষে শেষ হয়েছে। বর্ডারে উস্কানি বন্ধ করেন, বিডিআর হত্যা করছেন, 17 বছরে কিছু বলিনি, এখন 1 গুলি চালালে 10 গুলি চালাবো। আমাদের এক ফোঁটা রক্ত থাকলেও আমরা অবৈধ নাগরিক আমরা গ্রহণ করবো না। আপনারা প্রমাণ সাপেক্ষে যেটা দিবেন সেটা আমরা গ্রহণ করব। এখন থেকে ভারতের সাথে কথা হবে চোখে চোখ রেখে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না ভারতকে, ইনশাআল্লাহ। অস্ত্র আমদানি দিন হচ্ছে শেষ। এবার দেশের মাটিতেই তুর্কি ড্রোন তৈরি করবে লাল সবুজের বাংলাদেশ। ড্রোন শক্তিতে বাংলাদেশ সেনাবাহিনী পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশে পরিণত হচ্ছে। না, এখন আর এটি কোনো কল্পনা নয়, বরং বাস্তবতা। বদলে যাচ্ছে বাংলাদেশের শক্তি। আকাশ সমুদ্র আর কোথাও ছাড় পাবে না কোনো শত্রু। কি বিষয়টাকে বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই জানেন যে ভারত বাংলাদেশ সীমান্তে এবং ভারত বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। সেই উত্তেজনাকে কেন্দ্র করে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তের কারণে ভারতের প্রধানমন্ত্রী সহকারে তাদের বড় বড় নেতাদের রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। ভিডিওর শুরুতেই আপনারা এ সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। উন্নত চিকিৎসা, ভালো পড়াশোনা, বড়সড় কেনাকাটা কিংবা জমজমাট ব্যবসার কাজে প্রতিদিন আগরতলা থেকে হাজার হাজার মানুষ ছুটে যায় কলকাতায়। শিয়ালদহ ও হাওড়াগামী ডিরেক্ট ট্রেন যেমন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সবসময় কানায় কানায় পূর্ণ থাকে ত্রিপুরার যাত্রীতে, কিন্তু এই লম্বা জার্নি করে কলকাতায় পৌঁছানোর পর তাদের কপালে কি জোটে? লোকাল ট্রেনে উঠলেই কলকাতার বাবুরা নাকশিটকে বলে ওঠে, এই দেখ সব বাংলাদেশিরা চলে এসেছে। কলকাতার মানুষদের এই তাচ্ছিল্য করা লজিকটাও একেবারে ফেলনা নয়, কারণ ত্রিপুরার সাধারণ মানুষের কথাবার্তা, চাল চলন, জীবনযাত্রা, এমনকি খাদ্যাভ্যাস হুবহু বাংলাদেশের কুমিল্লা বা নোয়াখালীর মানুষদের মতো। আর ঠিক এই অদ্ভুত মিল থাকার কারণেই কলকাতার মানুষ তাদের কথায় কথায় বাংলাদেশি বলে ট্রল করে আর খেপায়। দশকের পর দশক ধরে চলাই অবজ্ঞা আর অপমান ত্রিপুরার ভেতরে এক বিশাল ক্ষোভের বারুদ জমতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কলকাতার এই তাচ্ছিল্য আর নাকানি চুবানি থেকে বাঁচতেই ত্রিপুরা নামক ভূখণ্ডটি এবার সত্যি বাংলাদেশের ম্যাপে যুক্ত হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছে। কলকাতার ট্রেনের এই চরম অপমানজনক ঘটনাগুলো কিন্তু একদিনে আকাশ থেকে পড়েনি। দিনের পর দিন এমন হেলাফেলা আর তাচ্ছিল্য সইতে সইতে ত্রিপুরার সাধারণ মানুষের পিঠ একেবারে দেয়ালে ঠেকে গেছে। তারা নিজেদের কষ্টার্জিত টাকা খরচ করে কলকাতায় যায় চিকিৎসা নিতে, কিন্তু বিনিময়ে তাদের শুনতে হয় অবজ্ঞার সুর। আর ঠিক এই ক্ষোভের আগুনে নতুন করে ঘি ঠেলে দিয়েছে 2026 সালের একেবারে টাটকা রাজনৈতিক হালচাল। বর্তমান সময়ে দিল্লির গদিতে বসে নরেন্দ্র মোদীর অবস্থা রীতিমতো শোচনীয়। বিরোধী রাজনৈতিক দলগুলো, যাকে এখন সবাই ককরোচ পার্টি বলে ডাকে, তাদের টানা হুমকিতে ভারতীয় কেন্দ্রীয় সরকার এখন লেজে গোবরে অবস্থায় দিন পার করছে। গদি হারানোর ভয়ে মোদী প্রশাসন যখন দিশেহারা, ঠিক তখনই পশ্চিমবঙ্গে নতুন করে গন্ডগোল পাকিয়েছেন মোদীর ছোটদা শুভেন্দু অধিকারী। নতুন মুখ্যমন্ত্রী হয়ে তিনি যে ছুরি ঘুরানো শুরু করেছেন তাতে ত্রিপুরার মানুষ জানপরাণেই বিরক্ত। পশ্চিমবঙ্গের এই নতুন নেতার গলাবাজি আর দিল্লির চরম অবহেলার সুযোগটা খুব দারুণভাবে লুপে নিয়েছে ঢাকা। রাজনৈতিক মহলের কান পাতলেই শোনা যায় বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নাকি পর্দার আড়ালে এক বিশাল ভূ রাজনৈতিক ছক কষতে শুরু করেছেন। তারেক সাহেবের এই চতুর খেলায় দিল্লির সাউথ ব্লকের কর্তাদের রাতের ঘুম একেবারে হারাম হয়ে গেছে। মোদী সরকারের এই চরম দুর্বল অবস্থার সুযোগ নিয়ে ত্রিপুরাকে বাংলাদেশের দিকে টেনে আনার এক গোপন মাস্টার প্ল্যান চলছে। আর এই প্ল্যানের খবর পেয়ে ভারতের বাঘা বাঘা নেতারা এখন রীতিমতো ঘাম মুছছেন। ত্রিপুরা কেন হঠাৎ করে বাংলাদেশের দিকে এত বেশি ঝুঁকে পড়ল, তার পেছনের কারণ খুঁজতে গেলে মানচিত্রের দিকে একটু নজর দিতে হবে। বাংলাদেশের ম্যাপের দিকে তাকালে যে কারোরই মনে হবে ত্রিপুরা যেন বাংলাদেশের পেটের ভেতরে খুব ভালো করে আয়েশ করে বসে আছে। এর 3 দিন জুড়ে রয়েছে বাংলাদেশের সীমানা। ভারতের মূল ভূখণ্ড থেকে ত্রিপুরার দূরত্ব এতটাই বেশি যে দিল্লির কোনো
উন্নয়নের ছোঁয়া সেখানে এখনো পৌঁছাতেই পারেনি। বছরের পর বছর ধরে মোদী সরকার ত্রিপুরাকে শুধু উন্নয়নের ভুয়া গল্প শুনিয়েছে। বাস্তবে সেখানকার মানুষ দিল্লির অবহেলায় ধুঁকছে আর চরম অভাব অনটনে দিন পার করছে। অথচ ত্রিপুরা থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের দূরত্ব মাত্র ৭৫ কিলোমিটার। এই ছোট রাস্তার সুযোগ কাজে লাগাতে পারলে ত্রিপুরার চেহারা পাল্টে দেওয়া সম্ভব। অর্থনৈতিক বিশ্লেষকদের দাবি, তারেক সরকার যদি ত্রিপুরাকে চট্টগ্রাম বন্দর ব্যবহার করার সুযোগ দিত, তবে ত্রিপুরার চা শিল্প, কাঠ শিল্প, হস্তশিল্প রাতারাতি ফুলে ফেপে উঠবে। শুধু তাই নয়, আন্তর্জাতিক বাণিজ্যের নতুন দরজা খুলে যাবে ত্রিপুরার সামনে। বাণিজ্যের এই জাদুকরী সুযোগ পেলে ত্রিপুরা এমনিতেই দিল্লির মাতব্বরি এড়িয়ে ঢাকার দিকে ছুটে আসবে। নিজেদের পেটের দায়ে ত্রিপুরার মানুষ এখন আর দিল্লির ভাওতাবাজি মেনে নিতে নারাজ। এই বিশাল জনগোষ্ঠী খুব ভালো করে বুঝতে পেরেছে, অর্থনৈতিকভাবে নিজের পায়ে দাঁড়াতে হলে বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়া ছাড়া তাদের সামনে আর কোনো ভালো রাস্তা খোলা নেই। তারেক রহমানের এই অর্থনৈতিক টোপ ভারত সরকারের জন্য এখন সবচাইতে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ পেটের খিদের কাছে কোনো দাদাগিরি আর টেকে না। অনেকেই হয়তো ভাবেন ত্রিপুরা বোধহয় জন্মলগ্ন থেকে ভারতের কেনা গোলাম, কিন্তু ইতিহাসের পাতা উল্টোলে দেখা যায় ত্রিপুরা কখনোই ভারতের কথায় ওঠা বসা করেনি। শত শত বছর ধরে প্রবল প্রতাপশালী মাণিক্য রাজবংশ স্বাধীনভাবে এই ত্রিপুরা রাজ্য শাসন করেছে। মুঘল আমলের শক্তিশালী নবাবরা বারবার ত্রিপুরা দখলের চেষ্টা করলেও পাহাড়ি এই অঞ্চলের আদিবাসীরা তাদের চোখ রাঙানিকে অনায়াসে বুড়ো আঙুল দেখিয়েছিল। এমনকি ধুরন্ধর ব্রিটিশরাও তাদের পুরোপুরি নিজেদের হাতের মুঠোয় আনতে পারেনি। ত্রিপুরার রাজারা ব্রিটিশদের উপঢৌকন দিয়ে নিজেদের স্বাধীনতা ঠিকই বজায় রেখেছিলেন। তবে ইতিহাসের সবচেয়ে বড় ভুলটি হয় ১৯৭৪ সালে দেশভাগের সময়। ভৌগোলিক অবস্থান ও যাতায়াতের দিক দিয়ে পূর্ব বর্গের সাথে ত্রিপুরার সবচেয়ে গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও ত্রিপুরা পাকিস্তানে যোগ দেয়। মূলত দেশভাগের সময় হিন্দু মুসলিম দাঙ্গার চরম হয়ে তৎকালীন মহারাজা বীর বিক্রম কিশোরের মৃত্যুর পর মহারানী কাঞ্চন প্রভা দেবী অনেকটা বাধ্য হয়ে ভারতের অন্তর্ভুক্তি চুক্তিতে সই করেন। ইতিহাসবিদদের আজও বড় আফসোস, সেদিন যদি সেখানে একটি সাধারণ গণভোট হতো, তবে ত্রিপুরা তখনই বাংলাদেশের ম্যাপে ঢুকে যেত। দিল্লির ভয় দেখিয়ে সেদিন ত্রিপুরাকে ভারতের পকেটে ঢোকানো হলেও সেই ভুলের চরম মাসুল আজ এত বছর পর মোদী সরকারকে হারে হারে টের পেতে হচ্ছে। ত্রিপুরার আসল আদিবাসী হল মঙ্গোলিয়া চেহারার ত্রিপুরা জনগোষ্ঠী। রাজ্যের বিশাল পাহাড়ি এলাকায় আজও তাদের স্বায়ত্ত শাসন এবং TAACD ব্যবস্থার বিশাল প্রভাব রয়েছে। রাজ্যের রাজনীতিকে ক্ষমতায় যাবে আর কে ক্ষমতা থেকে ছিটকে পড়বে তা নির্ধারণে এই আদিবাসী ভোট ব্যাংক আজও সবচেয়ে বড় তুরুপের তাস হয়ে কাজ করছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বর্তমানে ত্রিপুরার 65 থেকে 70% মানুষই বাঙালি হিন্দু। আর এই বিপুল সংখ্যক বাঙালি ত্রিপুরায় হঠাৎ করে আকাশ থেকে উড়ে এসে জুড়ে বসেনি। এর পেছনে লুকিয়ে আছে 1947-এর দেশভাগ এবং 1971-এর মুক্তিযুদ্ধের করুণ ইতিহাস। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর অমানবিক হামলার মুখে প্রাণ বাঁচাতে বিশাল সংখ্যক বাংলাদেশি ত্রিপুরায় আশ্রয় নেয়। সেই সময় মাত্র 15 লাখ জনসংখ্যার ত্রিপুরা তাদের নিজেদের সমান সংখ্যক বাংলাদেশিকে আশ্রয় দিয়ে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছিল। নিজেরা না খেয়েও তারা শরণার্থীদের মুখে খাবার তুলে দিয়েছিল। যুদ্ধ শেষে বিশাল এক অংশ সেখানে স্থায়ীভাবে বসবাস করা শুরু করে, যার ফলে সেখানকার জনসংখ্যার চিত্র পুরোপুরিভাবে পাল্টে যায়। সে 71-এর রক্তের সম্পর্ক আর নারীর টান আজও একটু কমেনি। ত্রিপুরার বিশাল একটি অংশ তাই মন থেকে বিশ্বাস করে নারীর টানে বাংলাদেশের সাথে যুক্ত হওয়াটাই তাদের আসল কর্তব্য। এই গভীর আবেগ আর ভালোবাসার কাছে মোদীর রাজনৈতিক চালবাজি বারবার মারা খেয়েছে। রক্তের এই বাঁধন কোনো কাঁটাতারের বেড়া দিয়ে আটকে রাখা সম্ভব নয়। আর ঠিক এখানে মোদী প্রশাসনের সবচেয়ে বড় গলার কাটা আটকে গেছে। ত্রিপুরা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স রাজ্যগুলোর সবচাইতে বড় সামরিক এবং বাণিজ্যিক প্রবেশদ্বার। এই রাজ্যটি ভারতের হাত ফসকে যাওয়া মানে ভারতের পুরো 7 সিস্টার্সের নিরাপত্তা নিমিষেই ধুলোয় মিশে যাওয়া। ভারতের সামরিক কর্মকর্তারা খুব ভালো করেই জানেন, ত্রিপুরা যদি তারেক রহমানের মাস্টার প্ল্যানে বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে যায়, তবে উত্তর পূর্ব ভারতের অন্যান্য রাজ্যগুলোর সাথে দিল্লির যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। তাই মোদী সরকার কোনোভাবেই চাইবে না ত্রিপুরার এই স্বাধীন হওয়ার দাবি আলোর মুখ দেখুক। সাউথ ব্লক যে কোনো মূল্যে এই গণবিদ্রোহকে ছলছাতুরি করে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু ত্রিপুরার সাধারণ মানুষের ভেতরে জমে থাকা ক্ষোভ আর আন্তর্জাতিক কূটনীতির মার প্যাচে শেষ পর্যন্ত কার খেল খতম হয় তা নিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। 2026 সালের এই নতুন রাজনৈতিক খেলায় বিএনপি সরকার কি সত্যি মোদীকে ঘোল খাইয়ে ত্রিপুরাকে বাংলাদেশের সীমানায় ঢোকাতে পারবেন, নাকি দিল্লি নতুন কোনো ভেলকি দেখিয়ে এই বিদ্রোহ দমন করতে পারবে, তা নিয়ে জল্পনা কল্পনার কোনো শেষ নেই। একদিকে কলকাতার বাবুদের তাচ্ছিল্য, অন্যদিকে দিল্লির দিনের পর দিন চরম অবহেলা। সব মিলিয়ে ত্রিপুরার মানুষ এখন রীতিমতো ফুঁসছে। দিল্লির বাবুরা বছরের পর বছর ধরে ত্রিপুরার সম্পদ লুটেপুটে খেয়েছে, কিন্তু বিনিময়ে তাদের দিয়েছে শুধু এক বুক হতাশা। ত্রিপুরার তরুণ প্রজন্ম এখন আর বোকা নেই। তারা ইন্টারনেটের যুগে সবকিছু চোখের সামনে দেখতে পায়। তারা দেখছে কিভাবে বাংলাদেশের অর্থনীতি তরতর করে এগিয়ে যাচ্ছে, আর তারা
পিছিয়ে পড়ছে, এই বঞ্চনার আগুন এখন ঘরে ঘরে জ্বলছে। শুভেন্দু অধিকারী যতই দাদাগিরি দেখানোর চেষ্টা করুক না কেন, ত্রিপুরার মানুষ তার এই ফাঁকা আওয়াজে মোটেও ভয় পায় না, বরং শুভেন্দুর এই অহেতুক মাতব্বরই তাদের আরো বেশি তাতিয়ে দিচ্ছে। অন্যদিকে তারেক সরকার খুব শান্ত মাথায় এই পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি জানেন কখন কোন গুটি চালতে হয়। বাংলাদেশের এই নীরবতা মোদী প্রশাসনের জন্য আরো বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ চতুর খেলোয়াড়রা সবসময় চুপচাপ করে হাসির করতেই পছন্দ করে। ত্রিপুরার রাজপথে কান পাতলেই এখন পরিবর্তনের ফিসফিসানি শোনা যায়। সেখানকার চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার মোড়, সব জায়গাতেই এখন একটাই আলোচনা। দিল্লির শিকল ভেঙে বের হওয়া যায়, ইতিহাস সাক্ষী দেয় ভৌগোলিক দূরত্ব আর অর্থনৈতিক বঞ্চনা যে কোনো সময় একটি দেশের মানচিত্র বদলে দেওয়ার ক্ষমতা রাখে। ত্রিপুরার ক্ষেত্রেও আজ ঠিক সেই ঘটনাই ঘটেছে। দিল্লির ছুরি ঘুরানোর স্বভাবকে বুড়ো আঙুল দেখিয়ে ত্রিপুরার জনগণ যেভাবে বাংলাদেশের সঙ্গে মিশে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, তাতে ভারতের নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম হয়ে যাওয়াটা একেবারেই স্বাভাবিক। এখন শুধু সময়ের অপেক্ষা। দেখা যাক ভূ রাজনীতির এই নতুন দাবা চালায় কে কাকে নাকাল করতে পারে আর কে পাতা ফাঁদে পা দেয়। ত্রিপুরার এই গণজাগরণ যদি সত্যি সফল হয়, তবে তা দক্ষিণ এশিয়ার মানচিত্রে এক অভাবনীয় ইতিহাস তৈরি করবে। ভারত সরকার যতই পেশি শক্তি দেখানোর চেষ্টা করুক না কেন, সাধারণ মানুষের সম্মিলিত শক্তির কাছে সব অহংকার মাটিতে মিশে যেতে বাধ্য। নেপাল থেকে যে পরিমাণ বিদ্যুৎ আসার কথা ছিল বাংলাদেশে, তার পুরোটা আসতে পারছে না। কিন্তু নেপাল দিতে চাইলেও তার পুরোটা আসছে না কেন? কারণ মাঝখানে একটি দেশ বলছে না, সেই দেশটি ভারত। এবং ভারতের এই না এর পেছনে আছে একটি টেকনিক্যাল অজুহাত, কূটনৈতিক টানাটানি এবং দক্ষিণ এশিয়ার বিদ্যুৎ রাজনীতির একটি জটিল সমীকরণ। প্রিয় দর্শক, আজকে আমরা সেটাই ভাঙব একদম শুরু থেকে। নেপালের পাহাড় থেকে বিদ্যুৎ কিভাবে আসে, ভারত কোথায় বাধা দিচ্ছে এবং বাংলাদেশ এই গেমে আসলে কতটা এগিয়েছে বা পিছিয়ে গেছে। প্রতিবেদনটির শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষে এমন একটা প্রশ্ন রেখে যাব যেটা আপনাকে নিশ্চিত ভাবাবে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। নেপাল প্রতি বছর বর্ষা মৌসুমে একটা মজার সমস্যায় পড়ে। তাদের কাছে বিদ্যুৎ বেশি হয়ে যায়। অত্যাধিক বৃষ্টিপাতের কারণে পাহাড়ে যে অতিরিক্ত পানিগুলো হয়, তার কারণে জলবিদ্যুৎ কেন্দ্রগুলো ফুল ক্যাপাসিটিতে চলে এবং নেপালের নিজের চাহিদার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন হয়। তখন তারা সেটা বিক্রি করতে চায় প্রতিবেশী দেশের কাছে। চলতি বছরের 15 জুন থেকে নভেম্বর পর্যন্ত নেপাল বাংলাদেশে 40 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে, কিন্তু পরিকল্পনা ছিল 60 মেগাওয়াটের, অর্থাৎ আরও 20 মেগাওয়াট বেশি পাঠানোর কথা ছিল বাংলাদেশে, কিন্তু সেটা হচ্ছে না। প্রশ্ন হলো 20 মেগাওয়াট কোথায় আটকে গেল? এটা বোঝার জন্য আগে বুঝতে হবে নেপালের বিদ্যুৎ বাংলাদেশে আসে কিভাবে। সরাসরি আসে না, মাঝখানে একটি দেশ আছে, নাম ভারত। নেপালের বিদ্যুৎ প্রথমে যায় ঢালকিমার সাবস্টেশনে, সেখান থেকে 400 কিলোভোল্টের সঞ্চালন লাইনে চলে যায় ভারতের মুজাফফর সাবস্টেশনে। এরপর সেখান থেকে বহরমপুর ভেড়ামারা 400 কেভি লাইনে আসে বাংলাদেশে। মানে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ পাঠাতে হলে ভারতের মাটি, ভারতের তার এবং ভারতের অনুমতি, এই তিনটাই লাগবে। এখন ভারত বলছে বাংলাদেশ ভারত সঞ্চালন লাইনের সক্ষমতা মাত্র 1000 মেগাওয়াট এবং সেখানে এই অতিরিক্ত 20 মেগাওয়াটের জায়গা নেই। কথাটা শুনতে টেকনিক্যাল, কিন্তু এর পেছনে কি শুধুই টেকনিক্যাল কারণ নাকি আরও কিছু আছে? প্রিয় দর্শক, একটু পরেই আসছি সেখানে। এই গল্পের শুরুটা হয় 2024 সালের 5 জানুয়ারি। সেদিন নেপাল ভারত জয়েন্ট স্টিয়ারিং কমিটির এক বৈঠকে সিদ্ধান্ত হয় ভারতের সঞ্চালন লাইন ব্যবহার করে বাংলাদেশের 40 মেগাওয়াট বিদ্যুৎ পাঠানো যাবে। এরপর আলোচনা এগোয়। 2024 সালের 2রা অক্টোবর ঢাকায় নেপাল বাংলাদেশ বৈঠক হয়। পরদিন মানে 3রা অক্টোবর একটি ত্রিপক্ষীয় চুক্তি সই হয়। কারা এই চুক্তি স্বাক্ষর করেছিল? নেপাল ইলেকট্রিসিটি অথরিটি, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ভারতের NVVN লিমিটেড মানে NTPCর একটি শাখা, যারা বিদ্যুৎ বাণিজ্য করে। আর সেই চুক্তির আওতায় প্রতি বছর 15 জুন থেকে 15 নভেম্বর পর্যন্ত 40 মেগাওয়াট বিদ্যুৎ আসে বাংলাদেশে। এবং 2024 সালের 15 নভেম্বর প্রথমবারের মতো নেপালের বিদ্যুৎ বাংলাদেশে পৌঁছায়। মাত্র 12 ঘন্টার জন্য হলেও ইতিহাস তৈরি হয়েছিল সেদিন। 2025 সালের নভেম্বরে ঢাকায় আরেকটা বৈঠক হয়। সেখানে নীতিগতভাবে সিদ্ধান্ত হয় আরও 20 মেগাওয়াট বাড়ানো হবে, মানে 60 মেগাওয়াট বিদ্যুৎ পাঠাবে নেপাল। নেপাল তাদের দিক থেকে সব প্রস্তুতি নেয়। নেপালের এ নিয়ে আনুষ্ঠানিকভাবে ভারতের NVVNকে চিঠি দেয়। তখন NVVN জানায় সঞ্চালন লাইনে জায়গা নেই। এখন যে প্রশ্নটা উঠছে সেটা হলো, এই 1000 মেগাওয়াটের লাইনে 20 মেগাওয়াটের জায়গা নেই, এটা কি সত্যি নাকি এটা ভারতের কৌশলগত একটা অবস্থান? আসলে এই লাইনে আরও অনেক চুক্তির
বিদ্যুৎ যাচ্ছে। ক্যাপাসিটি আলোকিত হয়ে যাওয়া অস্বাভাবিক নয়, কিন্তু যেটা লক্ষণীয়, ভারত একই সাথে বলছে নতুন ত্রিপক্ষীয় চুক্তি দরকার, নতুন বৈঠক দরকার, নতুন অনুমোদন দরকার। মানে এই প্রক্রিয়াটাকে এত লম্বা করা হচ্ছে যে কখন হবে কেউ জানে না। দক্ষিণ এশিয়ার বিদ্যুৎ বাণিজ্যে ভারত হলো গেটকিপার বা দ্বারপালক। নেপাল, ভুটান, বাংলাদেশ এই দেশগুলো পরস্পরের সাথে সরাসরি বিদ্যুৎ বিনিময় করতে পারে না। ভারতের মাটি মাঝখানে, ভারতের তার মাঝখানে, ভারতের অনুমতিও মাঝখানে। এটা ভারতের জন্য একটা বিশাল কৌশলগত সুবিধা। তারা চাইলে প্রবাহ সহজ করতে পারে, চাইলেই জটিল করতে পারে। সার্ক বা বিমস্টেকের মাধ্যমে আঞ্চলিক বিদ্যুৎ গ্রিড তৈরির স্বপ্ন অনেক পুরনো, কিন্তু ব্যবহারিকভাবে এটা এখনও ভারতের ইচ্ছার উপরেই নির্ভরশীল। তবে এখানে ভারতও একটা ভারসাম্য রাখতে চায়, কারণ এই বিদ্যুৎ বাণিজ্যে তাদেরও লাভ আছে। ট্রানজিট ফি, কূটনৈতিক প্রভাব, আঞ্চলিক নেতৃত্বের ভাবমূর্তি। বাংলাদেশ এখন বিদ্যুৎ সংকটে, লোডশেডিং, বাস্তবতা, আমদানি নির্ভরতাও বাড়ছে। 40 মেগাওয়াট বা 60 মেগাওয়াট পরিমাণটা ছোট মনে হতে পারে অনেকের। বাংলাদেশের মোট চাহিদা এখন 15,000 মেগাওয়াটের বেশি, কিন্তু এটা গুরুত্বপূর্ণ শুধু বিদ্যুতের জন্যই নয়, বরং নজিরের জন্য। যদি এই ত্রিপক্ষীয় ফ্রেমওয়ার্ক কাজ করে, তাহলে ভবিষ্যতে আরও বড় পরিমাণে আসতে পারে বিদ্যুৎ। নেপালের শত শত মেগাওয়াট অব্যবহৃত জলবিদ্যুৎ আছে, আর যদি এই প্রক্রিয়ায় বারবার আটকে যায়, তাহলে বুঝতে হবে বিদ্যুৎটা আসলে প্রযুক্তির সমস্যা না, রাজনীতির সমস্যা। প্রিয় দর্শক, তাহলে একটু সংক্ষেপ করা যাক। নেপাল চায় বিদ্যুৎ বেচতে, বাংলাদেশ চায় বিদ্যুৎ কিনতে। দুজনেরই লাভ, কিন্তু মাঝখানে ভারত, যার অনুমতি ছাড়া এটা। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।